শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নকদান বই নিয়ে আলোচনা করব। এর আগে নকদান নিয়ে বেশ কিছু আলোচনা হয়ে গেছে। আজ 3 ঘরা নকদান বই নিয়ে আলোচনা করব। তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 125 পৃষ্ঠায় 7 নম্বর অঙ্কটি তোমরা দেখো। বইটি সামনে রাখো, খেয়াল করো। আমি প্রশ্নটা পড়ি, তোমরা একটু খেয়াল করো। 2017 সালের জানুয়ারি মাসে কিশোর ব্রাদার্সের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 নগদ উদ্বৃত্ত 30,000 টাকা, নগদ উদ্বৃত্ত 30,000 না, নগদ উদ্বৃত্ত 60,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা। জহি ট্রেডার্স হতে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে 1,500 টাকা নিলেন। জানুয়ারি 10 শোয়েব ব্রাদার্সকে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান। জানুয়ারি 15 পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 7,000 টাকা। জানুয়ারি 20 কর্মচারী বেতন প্রদান 4,000 টাকা। জানুয়ারি 25 মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলেন 13,000 টাকা। জানুয়ারি 28 সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা দেওয়া হলো। জানুয়ারি 29 জহি ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। জানুয়ারি 31 2,500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তোমাদের পাঠ্য বইয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের 125 নং পৃষ্ঠায় এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। এখানে 3টি সৃজনশীল প্রশ্ন আছে। যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেইগুলো সাধারণ জাবেদা দাখিলা দেখাও। ব্যাখ্যা ব্যতীত। খ উপযুক্ত 1, 28, 29 ও 31 তারিখের লেনদেন দ্বারা 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। জানুয়ারি 5 থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এখানে বলতে গিয়ে কিছু কথা বলতে হয়। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আমরা করছি না, আমরা এটার পূর্ণাঙ্গ অঙ্ক আমরা করব। পূর্ণাঙ্গ অঙ্ক করলেই তোমাদের এই ক খ গ এর আনসারগুলো আমরা পেয়ে যাব। এখন 3 ঘরা নগদান বই কীভাবে করতে হয় সেটা আমরা জানব। এর আগে আমরা 2 ঘরা 1 ঘরা আমরা করিয়েছি। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে 3 ঘরা নগদান বই কীভাবে করতে হয়। আমি আমাদের সুবিধার্থে আমি এই সবটা আগেই আমি তৈরি করে রেখেছি সুবিধার্থে। এখানে লেখা আছে কিশোর ব্রাদার্স, এখানে লেখা আছে কিশোর ব্রাদার্সের 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বইয়ে আমাদের কলামের সংখ্যা হবে মোট 14টি। একটি হলো তারিখ, অপরটি প্রাপ্তি, এরপরে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখানে হলো ডেবিট দিকে মোট 7টা, অনুরূপ ক্রেডিট দিকেও 7টা কলাম থাকবে। তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। আমরা সবাই জানি সব কীভাবে করতে হয়। এখন আমরা অঙ্ক করব। প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখাও। নগদ উদ্বৃত্ত 3,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্তি 25,000 টাকা। নগদ উদ্বৃত্ত 30,000, নগদ উদ্বৃত্ত 60,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্তি 25,000 টাকা। এটা আমরা কীভাবে দেখাবো? যেহেতু পূর্বের আমাদের নগদ উদ্বৃত্ত জানুয়ারি মাসে কিশোর ব্রাদার্সের
লেনদেনগুলো সংগঠিত, সেই হিসাবে 1 তারিখে নগদ উদ্বৃত্ত 30,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা দেওয়া আছে। আমাদের জানুয়ারির পূর্বে ডিসেম্বর মাসের অঙ্ক করে যে ব্যালেন্সটা আমরা পেয়েছি সেটি আমাদের জানুয়ারি 1 তারিখে নগদ উদ্বৃত্ত ও ব্যাংক জমাতিরিক্ত হিসাবে এখানে দেখানো আছে। সেই হিসাবে আমরা এটাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো। ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো জানুয়ারি 1 তারিখ। আমরা প্রথমত সাল, তারপর মাস, তারপর তারিখটা লিখব। দুই হাজার সতেরো জানুয়ারি 1, এখানে লিখব ব্যালেন্স বিডি অথবা যে আমরা লিখতে পারি। তাহলে নগদে কত টাকা, নগদ কলামে লিখবো আমরা 30,000 টাকা। নগদ কলামে আমরা লিখব 60,000 টাকা। 60,000 টাকা। তারপর ব্যাংক জমাতিরিক্তি, যেহেতু বলছে আমরা ক্রেডিট থেকে ব্যাংক জমাতিরিক্তি দেখাবো। ব্যাংক জমা যদি বলতো তাহলে ডেবিট থেকে, আর ব্যাংক জমাতিরিক্তি, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্তি উত্তোলন এগুলো থাকলে আমরা, অথবা ব্যাংক ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট থেকে লিখব। ব্যাংক জমাতিরিক্তি না লিখে এটাকে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি যেহেতু এটা পূর্বের মাসের যে। এখন 2017 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি। তাহলে ব্যাংক যেহেতু বলছে ব্যাংক কলামে আমরা 25,000 টাকা দেখাবো। এটা গেল। এরপরে দেখো 3 তারিখ জহি ট্রেডার্স হতে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়। জহি ট্রেডার্স হতে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়। এইটি আমরা নগদান বইতে দেখাবো না, যেহেতু এটা নগদের সাথে সম্পৃক্ত নয়। যেমন এটা যদি আমরা জাবেদা করি তাহলে কী হবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার জহির হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ ব্যাংক কিছুই উল্লেখ নেই, সেহেতু আমরা 3 তারিখের লেনদেনটি নগদান বইতে আমরা দেখাবো। এরপরে জানুয়ারি 5 তারিখ। 5 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে 1,500 টাকা নিলেন। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে 5,000 টাকা নিলেন, অর্থাৎ মালিক কর্তৃক ব্যবসা থেকে উত্তোলন বোঝাচ্ছে। তারপরে যে মালিক কিশোর ব্রাদার্স তার ব্যবসা হতে সে তুলে নিয়ে গেল। এতে করে ব্যবসায়ে নগদ টাকা কি চলে যাবে, অর্থাৎ প্রদান বোঝাবে আর কি। সেই হিসাবে আমরা ক্রেডিট থেকে দেখাবো। তাহলে এটা জানুয়ারি 5 আমরা লিখব কি হিসাব, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। যেহেতু নগদ ব্যাংক কিছুই বলে নাই, সেহেতু আমরা এটি নগদের ঘরে লিখব। নগদ কলামে 1,500 টাকা। আমাদের আসলে অঙ্ক করতে বুঝতে হবে নগদান বই, যেহেতু আমরা 2 ঘরা করার সময় 1 ঘরা করার সময় এই বিষয়গুলো বুঝিয়েছি। প্রথমত আমাদের খেয়াল করতে হবে এই লেনদেন, যে লেনদেনটা আমরা এখানে পোস্টিং দেব সেটি দ্বারা কি বোঝানো হচ্ছে। আমরা প্রথমত চিন্তা করব
এই লেনদেন দ্বারা টাকা আসছে না চলে গেছে। যদি আসে ডেবিট দিকে আর যদি চলে যায় ক্রেডিট দিকে, কি হিসাব নামে বসবে? তাহলে উত্তোলন হিসাব, রহিম হিসাব, করিম হিসাব সেদিকে লিখব। এরপরে চিন্তা করব একটু নগদে বসবে না ব্যাংকে বসবে। যদি নগদ ব্যাংক কিছুই উল্লেখ না থাকে তাহলে আমরা সেই লেনদেনটা আমরা নগদের ঘরেই লিখব, আর ব্যাংক যদি থাকে তাহলে ব্যাংক কলামেই লিখব। আচ্ছা, এইভাবে আমরা চিন্তা করে আমরা লিখব। আর যে সমস্ত লেনদেনগুলো নগদের সাথে সম্পৃক্ত না, ব্যাংকের সাথে নগদ ব্যাংক কিছুই উল্লেখ নাই, সেই সমস্ত লেনদেনগুলো নগদান বইতে আমরা দেখাবো। এরপরে দেখো তোমাদের বইতে জানুয়ারি 10 সোহেব ব্রাদার্সকে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান করা হলো। তাহলে আমরা বুঝতে পারলাম প্রদান করা হলো, তাহলে এটা ক্রেডিট দিকে হবে, অর্থাৎ এটা প্রদান চলে গেছে। তাহলে আমরা ক্রেডিট দিকেই আমরা সেই লেনদেনটার পোস্টিংটা আমরা দেখাবো। সোহেব ব্রাদার্সকে কে দিচ্ছে? কিশোর ব্রাদার্স। কত টাকা দিচ্ছে? 9,000 টাকা দিচ্ছে। কত টাকায় নিষ্পত্তি হলো? 8,600 টাকায় নিষ্পত্তি হলো। তাহলে তার সাথে সমঝোতা, নিষ্পত্তি, ফয়সালা যাই বলো না কেন, অর্থাৎ তাকে সোহেবকে 9,000 টাকা পরিশোধ করতে গিয়ে 8,600 টাকা প্রদান করা হলো। এই ক্ষেত্রে সোহেব থেকে তাহলে 9,000 থেকে 8,600 দিলে 400 টাকা বাট্টা হিসাবে দেখা, অর্থাৎ বাট্টা পাওয়া গেল কত টাকা? 400 টাকা। বাট্টা পাওয়া গেল কত টাকা? 400 টাকা আমরা দেখা। তাহলে আমরা কোন দিকে লিখব? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে লিখব, দুই হিসাব লিখব। প্রথমে বুঝলাম আমরা এটা ক্রেডিট হবে, এরপরে বুঝতে হবে ক্রেডিট দিকে আমাদের কী হিসাব দেখাতে হবে? সোহেব ব্রাদার্স হিসাব। জানুয়ারি 10 সোহেব ব্রাদার্স হিসাব। তাহলে 9,000 টাকা, এটা নিষ্পত্তি হলো কত? 8,600 টাকা। আমরা কোথায় লিখব? নগদের ঘরে লিখব। যেহেতু নগদ ব্যাংক কিছু উল্লেখ নাই, তাহলে নগদের ঘরে নগদ কলামে আমরা 8,600 টাকা দেখবো। আর বাট্টার ঘরে কত? 400 টাকা। বাট্টার ঘরে এই যে প্রাপ্ত বাট্টা, এখানে আমরা 400 টাকা দেখাবো। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এরপর তোমরা দেখো জানুয়ারি 15 পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ। তাহলে পরিশোধ মানে প্রদান, টাকা চলে যাচ্ছে। কে দিচ্ছে? কিশোর ব্রাদার্স। কী বাবদ? ক্রয় বাবদ। কি নগদে না চেকে? তাহলে এখানে যেহেতু স্পষ্ট লেখা আছে কি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ, তাহলে চেকে যেহেতু বলছে আমরা ব্যাংক কলামে দেখাবো। প্রথমত আমরা তারিখটা লিখি 15। তাহলে কি হিসাব লিখব? ক্রয় হিসাব। ক্রয় হিসাব। তারপর চেকে যেহেতু বলছে আমরা ব্যাংক কলামে লিখবো। ব্যাংক কলামটা এখানে কত টাকা দেখাবো? 7,000 টাকা। 7,000 টাকা দেখাবো। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে 20 তারিখ লেনদেনটি তোমরা দেখো, কর্মচারীর বেতন প্রদান। কর্মচারীর বেতন প্রদান। তাহলে বেতন প্রদান করছে, তাহলে প্রদান করা মানে কি? ক্রেডিট দিকে লিখতে হবে প্রদান। এখানে আছে প্রাপ্তি, এখানে প্রদান। কে প্রদান করছে? কিশোর ব্রাদার্স। তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর বেতন প্রদান 4,000 টাকা। তাহলে আমরা জানুয়ারি 20 তারিখ যেদিকে লেনদেনটি সেদিকেই সব কিছুই লিখব। কর্মচারীর বেতন, তাহলে এখানে হিসাবটা কি? বেতন।
বেতন হিসাব কত টাকা দেখাবো? তাহলে এখানে নগদ চেক যেহেতু কিছুই নেই, সেহেতু আমরা নগদের ঘরে 4000 টাকা আমরা দেখাবো। এই যে নগদের ঘরে নগদ কলামে 4000 টাকা দেখাবো। আচ্ছা, এটা গেল। এরপর জানুয়ারি 25 তারিখ, মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করেন 13,000 টাকা। তাহলে এই লেনদেনটা নগদের সাথে সম্পৃক্ত নয়। তাহলে আমরা চাবিদা করলে কি দেখি? আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, না আছে ব্যাংক, না আছে নগদ, সেহেতু আমরা এই লেনদেনটা নগদান বইতে দেখাবো না। তোমরা ওই যে একটা প্রশ্ন আছে সৃজনশীল, দেখো যেগুলো সাধারণ জাবেদা, যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেইগুলো সাধারণ জাবেদায় দাখিলায় দেখাবো। তাহলে আমরা এই যে 3 এবং 25 তারিখের যে লেনদেন, এই লেনদেনগুলো যদি আরও নিচে থাকে তাও লিখব। আপাতত 3-25 এই পর্যন্ত যেহেতু আমরা আসলাম, দেখলাম এখানে 2টি লেনদেন 3 এবং 25 তারিখের লেনদেনগুলো নগদান বইতে আসবে না, সেহেতু আমরা এই লেনদেনগুলো নগদান বইতে দেখাবো। এরপরে দেখো, জানুয়ারি 28, সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা বাট্টা দেওয়া হলো। তাহলে এই লেনদেন দ্বারা দেখো প্রাপ্তি ঘটলো না প্রদান ঘটলো? তাহলে বাট্টা সুমনের নিকট হতে যেহেতু বলছে 3,850 টাকা পাওয়া গেল, পাওয়া গেল, তাহলে বুঝতে হবে যে টাকা আসছে কার কাছে? কিশোর ব্রাদার্সে। কে ব্যবসায়ে টাকাটা আসছে 3,850 টাকা এবং তাকে 150 টাকা বাট্টা দেওয়া হলো। তাহলে সুমন এর নিকট থেকে কত টাকা পাওয়া গেল? 3,850 টাকা এবং তাকে বাট্টা দেওয়া হলো 150 টাকা বাট্টা দেওয়া হলো। তাহলে এখানে আর বাট্টা বের করার দরকার নেই, যেহেতু বাট্টা 150 টাকা দেওয়া আছে, সেহেতু আমরা যে টাকাটা আছে সেই টাকাটাই লিখে ফেলবো এবং বাট্টাটা বাট্টার ঘরে লিখে ফেলবো। তাহলে পাওয়া গেল। তাহলে আমরা 28 তারিখ দিয়ে দেখি। 28 তারিখ, সুমন হিসাব, সুমন হিসাব, তাহলে 3,850 টাকা। তাহলে নগদের ঘরে লিখব, নগদ কলামে 3,850 টাকা, 3,850 টাকা, 3,850 টাকা। আর বাট্টা কলামে আমরা দেখাবো 150 টাকা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে 29 তারিখ, জানুয়ারি 29 তারিখ, জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান করা হলো। তাহলে এই লেনদেন দ্বারা বুঝলাম যে কি জহির ট্রেডার্সের পাওনা কত টাকা? 9,500 টাকা। তাকে দিচ্ছে কত? 9,350 টাকা। অর্থাৎ কে দেবে? কিশোর ব্রাদার্স। কাকে? জহির ট্রেডার্স। কত টাকা? 9,500 টাকা। অর্থাৎ 9,500 টাকায় নিষ্পত্তি হলো 9,350 টাকা। সমঝোতা, নিষ্পত্তি, ফয়সলা যার কারণেই হোক 9,500 টাকা না দিয়ে তাকে দিচ্ছে কত? 9,350 টাকা। এই ক্ষেত্রে কি কারবার বাট্টা পেল কত টাকা? 9,500 বিয়োগ 9,350, তাহলে কত? 150 টাকা বাট্টা কলামে আমরা দেখাবো। তাহলে বাট্টা প্রাপ্তি কত? 150 টাকা। আর আমরা নগদের ঘরে দেখাবো 9,350 টাকা। তাহলে হিসাবটা কি হবে? জহির ট্রেডার্স। তাহলে প্রদান করা হলো কাকে? জহির ট্রেডার্স। তাহলে প্রদান করলে আমরা ক্রেডিট দিকে লিখব কত তারিখ দিয়ে? 29 তারিখ দিয়ে। জহির ট্রেডার্স
তাহলে 9350 নগদের ঘরে দেখাবো, নগদ কলামে 9350, 9350, আর বাট্টাতে আমরা দেখাবো 150, বাট্টাতে আমরা দেখাবো 150। এরপরে পরবর্তী লেনদেন যেটা আছে, জানুয়ারি 31, 2500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এই লেনদেনটা সরাসরি আমরা লিখতে পারবো না, এই কারণে যেহেতু আমাদের এখানে 2500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রাখতে বলছে। হাতে রাখতে হলে তাহলে আমাদের একটা কাজ করতে হবে। কাজ করতে হবে কি, এই যে নগদ টাকা আছে, এই নগদ টাকা থেকে ক্রেডিট দিকের নগদ টাকা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে ব্যালেন্সটা থাকবে সেই টাকা থেকে 2500 টাকা হাতে রাখতে হবে। রাখার পরে বাকি টাকাটা আমাদের ব্যাংকে জমা দিতে হবে, এই কথাই এখানে বলছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমি আবার বলি, 2500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এর দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের এটাই বোঝানো হচ্ছে, ডেবিট দিকের যে নগদ টাকা আছে, ডেবিট দিকের নগদ টাকা থেকে ক্রেডিট দিকের নগদ টাকা বাদ দিয়ে দেখাতে হবে। এটা আমরা ক্যালকুলেটরে বা খাতায় একটু রাগ করে নেব। আর ডেবিট দিকের টাকা থেকে, ডেবিট দিকের নগদ টাকা থেকে ক্রেডিট দিকের নগদ টাকাটা আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকা কি উদ্বৃত্ত, সেই উদ্বৃত্ত টাকা থেকে 2500 টাকা আমরা ব্যবসায়ে রেখে দেব, আর বাকি টাকাটা আমাদের ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এই যে ব্যাংকে জমা দেওয়া, সেটাকে কোনটা বোঝাবে? সেটাকে কি বোঝাবে? কোনটা বিপরীতমুখী দাখিলা, অর্থাৎ ডেবিট ক্রেডিট উভয় দিকে আমরা দেখাবো। তাহলে ব্যাংকে যদি জমা দেই, তাহলে আমাদের ডেবিট দিকে কী হিসাব লিখতে হবে? কোনটা হিসাবে? নগদ। আর ক্রেডিট দিকে আমাদের দেখাতে হবে ব্যাংক হিসাব। তাহলে 29 তারিখ দিয়ে আমরা টাকাটা লিখব না, হিসাবটা আমরা লিখে রাখি, আমাদের অঙ্ক করার সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো জানুয়ারি 29, জানুয়ারি 29 না, জানুয়ারি 31। তাহলে যেহেতু এটা কোনটা, সেহেতু আমরা ডেবিট দিকে কী লিখব? ব্যাংকে জমা দিলে নগদ টাকা, নগদান হিসাব। আর আমরা সি কথাটা লিখে রাখবো, সি অথবা ক। এর দ্বারা বোঝাবে কোনটা? এর দ্বারা কি বোঝাবে? নগদান হিসাব। সি অথবা ক কথাটা লিখবো। কত টাকা এখনো আমরা যেহেতু বের করে নেই, সেহেতু আমরা পরবর্তীতে বের করে আমরা দেখাবো। আমরা শুধু হিসাবটা লিখে রাখবো আমাদের সুবিধার্থে। এরপরে আমাদের একই তারিখে যেহেতু কোনটা উভয় দিকে বসবে, সেহেতু আমরা ক্রেডিট দিকেও আমরা এটা লিখে রাখবো। ক্রেডিট দিকে কী হিসাব লিখবো? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব এখানেও আমরা কোনটা, অর্থাৎ বিপরীতমুখী দাখিলা অথবা ক আমরা দেখাবো। এখন কত টাকা এটা আমরা একটু বের করে নিই। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসছো। তোমরা একটু দেখো, এই ডেবিট দিকে 60,000 আর 3,850, তাহলে 63,850 থেকে 1,500, 8,600, 4,000, 9,350 টাকা বাদ দেব। তাহলে আমাদের ক্রেডিট দিকের যোগফল কত হয়? 23,450। 23,000 কত হয়?
450, তাহলে 63,850 থেকে 23,450 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত হবে? 40,400 টাকা। কত হবে? 40,400। ওই 40,400 টাকা থেকে আমাদের হাত রাখতে বলছে কত? 2,500 টাকা। 2,500 টাকা যদি আমরা 40,400 টাকা থেকে 2,500 বাদ দিই তাহলে কত হয়? তাহলে 37,900 টাকা। 37,900 টাকা আমরা দেখাবো। কত টাকা? 37,900 টাকা। তাহলে ব্যাংক যেহেতু বলছে, ব্যাংক লিখলে আমরা নগদের ঘরে লিখবো, নগদ কলামে দেখাবো কোনটা, অর্থাৎ ব্যাংক লিখলে নগদ, নগদ লিখলে ব্যাংক কলামে টাকাটা দেখাতে হয়। 37,900 ব্যাংক যেহেতু বলছে আমরা ব্যাংক কলামে না লিখে আমরা নগদ কলামে দেখাবো 37,900। 37,900 আমরা দেখালাম। আর অনুরূপভাবে নগদ লিখলে আমরা কোন ঘরে দেখাবো? নগদ কলামে না হয়ে ব্যাংক কলামে দেখাবো। কত টাকা? একই টাকা, 37,900 টাকা দেখাবো। আচ্ছা, আমরা দেখালাম। এখন আমাদের অঙ্কটা পরিপূর্ণভাবে হয়ে গেল। এখন ব্যালেন্স করার পালা। এখন আমাদের কি করতে হবে? ব্যালেন্সটা দেখাতে হবে। আমরা এমনভাবে এখানে দাগটা দেব যেহেতু উপরে নিচে আমরা লিখতে পারি, উপরে নিচে আমরা দেখতে পারি, এই লিখতে পারি। এখন আমাদের পরটাটা আমরা লিখে ফেলি, এটার ব্যালেন্স বের করতে হবে না। এখন এই নগদ টাকা থেকে এই নগদটা বাদ দেব। এই নগদ টাকাটা যোগ করলে কত হয়? 63,850। 63,850 দিকে ক্লোজ করে দেই। ঠিক এই টাকাটা আবার ক্রেডিট দিকে নগদের ঘরে ঠিক অনুরূপ এই টাকাটা আমরা নিয়ে যাব। 63,850 ক্লোজ করে দেব। এখন এই টাকা থেকে এই টাকাগুলো বাদ দিলে কত হয় তোমরা একটু বের করো। এই টাকা থেকে এই টাকাগুলো বাদ দিলে অথবা বিয়োগ করলে কত টাকা হয় সেই টাকাটা এখানে আমরা নিই। তাহলে আমাদের 2,500 টাকা নগদ হাতে রাখতে বলছে, যেটা হাতে রাখতে বলছে সেই টাকাটাই বের হবে, সেই টাকাটাই তোমাদের বের হবে, বিয়োগ করলে সেই টাকাটাই বের হবে। তাহলে আমাদের কত টাকা লিখতে হবে? 2,500 টাকা। কত টাকা লিখতে হবে? 2,500 টাকা। এটা আবার অনুরূপভাবে ডেবিট দিকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো 2,500 টাকা। কত? 2,500 টাকা। কত? 2,500 টাকা আমরা দেখাবো। এটার নাম দেবো কি? মাসের সর্বশেষ তারিখ জানুয়ারি মাস 31 হয়, এটার নাম দেব ব্যালেন্স সি। যে নিতে হলো, এটা আবার যে স্থানান্তরিত হলো পরবর্তী মাসে, জানুয়ারির পরে ফেব্রুয়ারি ব্যালেন্স বিডি
যে স্থানান্তরিত হয়েছে 2500। অনুরূপভাবে আমরা ব্যাংকটাও আমরা করব, অনুরূপভাবে ব্যাংকেরটাও আমরা করব। তাহলে এখানে কত বের হলো? ব্যালেন্স শিটে 2500, এটা আমরা কোথায় লিখব? আবার এই নগদের ঘরে 3000 কত 500 টাকা আমরা দেখাবো কি হিসাবে? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি জানুয়ারির পরে ফেব্রুয়ারি 1 তারিখ, ব্যালেন্স বিডি 2500 টাকা। অনুরূপভাবে আমরা ব্যাংক বালামানটাও দেখব, এটা বড় না এটা বড়, তাহলে আমরা বুঝতেছি 37,900 বড়, তাহলে সেটি আপনি লিখবো 37,900, 37,900, এটা আমরা এখানে লিখবো 37,900। তাহলে এই টাকা থেকে এই টাকাটা বাদ দিলে কত হয়? এই টাকা ডেবিটটা যেহেতু বড়, এটা থেকে এই দুটো বাদ দিলে কত হয় সেটা তোমরা একটু বের করো। তাহলে বিয়োগ করলে 5,900 হয়। তাহলে এটা ঠিক চলতি মাসের এই মাসের ব্যালেন্স কি সিপি হিসাবে দেখাবো 5,900, অর্থাৎ জানুয়ারি মাসে 31 তারিখ ব্যালেন্স সিপি লিখে 5,900 টাকা আমরা দেখাবো। ঠিক অনুরূপভাবে সেই টাকাটা আবার ডেবিট দিকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো 37,900। এটা ক্লোজ করা যাবে না, এখান থেকে আবার পরবর্তী অঙ্ক আমরা শুরু করব। 37,900 সরি 5,900, 5,900 টাকা। এটা ক্লোজ করা যাবে না, এই টাকাটাই, এটাই আবার ব্যালেন্স বিডি হয়ে ডেবিট দিকে লিখতে হবে। ওই ব্যালেন্স বিডি নগদটা হলো 2,500 আর ব্যাংকেরটা হলো 5,900। আর ক্রেডিট দিকে ব্যালেন্স সিটি হলো নগদেরটা হলো 2,500 আর ব্যাংকেরটা হলো 5,900। আচ্ছা, এখন আমাদের অঙ্কটা পরিপূর্ণভাবে একেবারেই পূর্ণাঙ্গ একটা অঙ্ক আমরা করে ফেললাম। এখন এই অঙ্কটা যদি পারি তাহলে সৃজনশীল কি আনসারগুলো সহজভাবে উত্তর করতে পারবো। যেমন বলছে, তাহলে আমরা দুইটা কি নগদান বহির্ভূত দুইটি লেনদেন, নগদ বহির্ভূত দুইটি লেনদেন আমরা 3 তারিখ ও 25 তারিখে লেনদেন দুইটি পাই। তাহলে আমরা বুঝলাম এই দুইটা লেনদেন নগদান বইটা আসবে না, এই দুইটা জাবেদা দেখাতে হবে। তাহলে 3 তারিখে জহি ট্রেডার্সের 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়, তাহলে এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার জহির হিসাব ক্রেডিট। তাহলে 10,000 টাকার উপর 5% বার্তা বাদ দিয়ে যে টাকাটা থাকে সেই টাকাটা আমরা লিখবো, অর্থাৎ 9,500 টাকা। আর এটা হলো মালিক ব্যক্তিগত অর্থ ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাখ্যা দিতে বলে নেই সেহেতু আমরা ব্যাখ্যা দেবো না। এরপরে 1, 28, 29, 31 তারিখের লেনদেন দ্বারা 3 ঘর নগদান বই তৈরি করো। তাহলে আমরা অনায়াসেই দেখো যে লেনদেনগুলো বইয়ের মধ্যে বলছে এই 4টা লেনদেন, তাহলে এই 4টা লেনদেন দ্বারা আমরা একটা নগদান বই তৈরি করবো। তাহলে 4টা লেনদেন এখানে করা আছে, এখান থেকে দেখে দেখে 4টা লেনদেন আমরা বসিয়ে দেবো। একটা নগদান বইয়ের স্টক করে 3 ভাড়া নগদান বইয়ের স্টক করে আমরা দেখিয়ে দেব। এরপরে বলছে জানুয়ারি 5 থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান। তাহলে নগদ প্রদান যাবে, আমরা নগদান বইয়ের ক্রেডিট থেকে যেগুলো হয়
সেগুলোর মধ্যে ব্যালেন্স এবং কন্টা ছাড়া বাকিগুলো দিয়ে আমরা এই নগদান বই এই নগদ প্রদান জাবেদা অনায়াসেই করতে পারি। আর ডেরিভেটিভ যদি বলে যে নগদ প্রাপ্তি জাবেদা, আমরা ডেরিভেটিভে যেগুলো লিখলাম তার উপর ভিত্তি করে ঠিক অনুরূপ ব্যালেন্স এবং কন্টা ছাড়া বাকিগুলো দিয়ে আমরা নগদ প্রাপ্তি জাবেদা আমরা করতে পারি। অর্থাৎ নগদান বই যদি আমরা পারি তাহলে নগদ প্রদানও সহজ, নগদ প্রাপ্তিও সহজ, আর নির্ভরা এক ঘোরাও কি আমাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, এই হলো আমাদের আজকে ক্লাস। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ক্লাসটি, তোমরা বাসায় চেষ্টা করবে, খেয়াল করবে আমি কী বলছি, সেটা মনে রাখার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।